উত্তরাঞ্চলের নদ নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমপিদের সভাপতির পদ বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সভাপতি হবে নির্বাচনের মাধ্যমে ৬০ দিনের মধ্যে আইন সংশোধনের নির্দেশ। রাজনৈতিক ব্যক্তিদের অনৈতিক দাবির কাছে জিম্মি সরকারি কর্মকর্তারা। এই কারণেই বাড়ছে দুর্নীতি, অভিযোগ সংশ্লিষ্টদের। দমনে সহায়তা চাইলেও দুদক। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত করতে মোবাইল অ্যাপস নিয়ে এলো পুলিশ। নাম পরিচয় প্রকাশ না করে যে কেউই তথ্য দিতে পারবেন। এবং জঙ্গি ইস্যুতে রাজধানীতে বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে ব্যাচেলরদের। বিপাকে অনেক শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। ভাড়া দিতে বিধি নিষেধ নেই বলছে ডিএমপি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। প্রধান নদ নদীগুলোতে পানি বাড়ায় টাঙ্গাইল ও গাইবান্ধার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে পানি কমতে শুরু করায় কুড়িগ্রাম ও জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অধিকাংশ নদ নদীর পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। এদিকে কুড়িগ্রাম ও জামালপুরে বন্যার পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর পানি বাড়ায় এলাসি লাউহাটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দেলদুয়ার উপজেলার ২০টি গ্রাম। বসতঘরে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন বানভাসী মানুষ। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না, ভেসে গেছে গবাদি পশু ও ফসলি জমি। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। আমাকে বড় কষ্ট হইতেছে, বাড়িঘর সব সরে সরে রাস্তাঘাটে রাখছি। আঙ্গুর তো আবার সব চলে গেছে গা। আমাদের কোনো স্থানীয় জায়গা করুম হেউ জায়গাটা নাই। বেড়িবাদ না অনে আমাকে সব ধ্বংস হয়ে গেল। এদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফুলছড়ি উপজেলায় বন্ধ রয়েছে ১০৯টি প্রাথমিক বিদ্যালয়। এদিকে বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বগুড়ার সারিয়াকান্দিতে লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। ৯টি ইউনিয়নের মানুষ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বাঁধে। স্যানিটেশন সুবিধার অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শরীয়তপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। পানিবন্দী থাকায় চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছেন না বানভাসী মানুষ। এলাকা এখন যে অবস্থা, আমাদের ওষুধপত্র যোগানোর মতো বা কেনার মতো কোনো পয়সা করি নেই। রান্না করে খাইতে পারি না, আর রাত বাজারে মনে করেন যাইতে পারি না, রাস্তাঘাট ভাঙ্গা কি হয়ে গেছে। জামালপুরে বন্যার পানিতে রেল লাইন তলিয়ে গেছে। এতে দুদিন ধরে জামালপুর দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পানিতে ডুবে ইসলামপুর উপজেলার চরপুটিমারি এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে। থাকার অসুবিধা, খাওয়ার অসুবিধা, এখন পর্যন্ত কোনো সরকারি লোক এসে আমাদের খোঁজ খবর নেয় নাই। স্কুলের অফিসে পানি ঢুকছে, তাই আমাদের স্কুল বন্ধ দিচ্ছে। আমরা লেখাপড়া করতে পারতাছি না, সামনে দিয়েছি পরীক্ষা। আমরা কি দেশের নাগরিক নিয়ে আমরা তো একটু খোঁজ খবর নাম্বারও নেয় না, চেয়ারম্যানও নেয় না। কুড়িগ্রামের ৯ উপজেলার ৭২৮টি গ্রামের বাড়িঘর থেকে এখনও পানি সরে যায়নি। শনিবার সন্ধ্যায় উলিপুরের হাতিয়ায় ১ জন এবং রোববার দুপুরে চিলমারী উপজেলায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উত্তরাঞ্চলে সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই পানি বিপদসীমার নিচে নেমে আসবে। বর্তমানে যদিও ব্রহ্মপুত্রের ৪টি পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি, বিশেষ করে ব্রহ্মপুত্র বাংলাদেশ অংশে যেখানে প্রবেশ করেছে সেখানে পানি খুব দ্রুত কমছে, যার প্রভাব নিচের দিকে আসা শুরু করেছে এবং আজকে আমাদের সিরাজগঞ্জ ৫ সেন্টিমিটার পানি কমেছে। তো সার্বিকভাবে বর্তমান উত্তরাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, এবং আমরা আশা করছি আগামী ৩ থেকে ৪ দিনের ভিতরে অনেক জায়গায় পানি বিপদসীমার নিচে নেমে আসবে।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা যেন দীর্ঘমেয়াদী ক্ষতি না হয় সেজন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেসব এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উদ্বোধন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রয়োজনে স্পর্শকাতর অঞ্চলের জন্য নিতে হবে পরিবেশ রক্ষার বিশেষ পদক্ষেপ। যে সমস্ত এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছি, অথবা আমরা যেমন পায়রা সমুদ্র বন্দর করছি, আমরা কক্সবাজার মাতারবাড়িতে সেখানে আমরা এলএনজি টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র করছি, কিন্তু ওই সব এলাকায়ও গ্রিন বেল্ট তৈরি করা একান্তভাবে প্রয়োজন। বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। এই অঞ্চলগুলিতে জলাধার থাকতে হবে। যত শিল্পাঞ্চল হবে, যত আবাসিক এলাকা গড়ে উঠবে, প্রতিটি জায়গায় জলাধার থাকবে এবং ওখানে আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ হবে। সেইভাবেই ব্যবস্থা নিতে হবে। আমি আশা করি আমাদের পরিবেশও মন্ত্রণালয় এ ব্যাপারে একটু যথাযথ ব্যবস্থা নেবেন। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়াতে সব মহলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিককালে একটু বন্যা শুরু হয়েছে। বন্যাটা খুবই স্বাভাবিক আমাদের দেশে, তবে মাঝে মাঝে বন্যা খুব বড় আকারে আসে। কাজে বন্যা দুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। বন্যার ফলে মানুষের যে ক্ষতি, সে ক্ষতিটা যাতে না হয় তার জন্য অনেক কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। এরপর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান এবং শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে 16টি জেলার 14 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত বলে জানান মন্ত্রী। এই ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম টাল বাহানা হয়, কোনো রকম যে অভিযোগ আসে, তার কিন্তু ক্ষমা নেই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। যারা জেলাতে কাজ করছেন তাদেরকে আমি আবার অনুরোধ করব, আপনারা আরো সক্রিয়ভাবে আপনারা কাজ করতে থাকেন। আমি দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। এই দুস্থ মানুষের পাশে দাঁড়াবার আজকে আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি পদে সংসদ সদস্যদের থাকা সংক্রান্ত বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এতে 60 দিনের মধ্যে এ সংক্রান্ত আইন সংশোধনেরও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কমিটি বাতিল ও 30 দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনেরও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের ফলে এমপিরা পদাধিকার বলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না, তবে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদে আসতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী এতদিন একজন সংসদ সদস্য তার সংসদীয় এলাকার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেন। তবে গত 1 জুন এ বিধান অবৈধ ঘোষণা করে সংক্ষিপ্ত রায় দেন দেশের উচ্চ আদালত। রোববার 12 দফা নির্দেশনা সহ প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়। রায়ে 1 মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন এবং 2 মাসের মধ্যে নির্বাচন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংসদ সদস্যের অধিকার ধারা 5, 1, 2 এবং বিশেষ কমিটি গঠনের ধারা 50 বাতিল। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের 30 দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনের নির্দেশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের ফলে পদাধিকার বলে সংসদ সদস্যরা এখন আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না, তবে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদে আসতে পারবেন। মাননীয় এমপিরা ইলেকশনের মাধ্যমে থাকতে পারবে। এই জাজমেন্ট
সকল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য, কলেজ এবং ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির জন্য প্রযোজ্য হবে। এদিকে এই রায়কে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা মনে করেন পরিচালনা পর্ষদ নির্বাচন হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে। মানি, মাসল, ম্যান পাওয়ার, এই তিনটা সর্বত্র নির্বাচনে প্রভাব বিস্তার করে। সেই ধরনের ঘটনা যেন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের সময় যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রেরই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত করতে মোবাইল অ্যাপস হ্যালো সিটি নিয়ে এলো পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টার অ্যাপসটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে এটি ফ্রি ডাউনলোড করা যাবে। নিজের নাম পরিচয় প্রকাশ না করেই জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, অস্ত্র ও বোমা, আন্তদেশীয় অপরাধ এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সম্পর্কে সিটিকে তথ্য জানানো যাবে। চাইলে সন্দেহজনক ব্যক্তি ও ঘটনার ছবি, ভিডিও এবং অডিও এই অ্যাপের মাধ্যমে কাউন্টার টেরোরিজম ইউনিটকে দেওয়া যাবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গিবাদ মোকাবিলায় আরও সক্ষম করে তুলতে সিটিকে ঢেলে সাজানো হবে। পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট যেটা আমরা শুরু করেছি, এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরো সুন্দরভাবে আরো ঢেলে সাজানোর জন্য আমরা সেই জায়গায় যাচ্ছি। সেইটাকে যে নেতৃত্ব দিয়েছেন তারই নেতৃত্বে আজকে এই এফসি উদ্বোধন হলো এবং এফসটি আমি মনে করি এর মাধ্যমে আমরা জঙ্গিদের সর্দারদের এবং তাদের অর্থায়ন যারা করে, তাদের সহযোগিতা করে, যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের খবর আমরা এই এর মাধ্যমে জনসাধারণের কাছ থেকে পাবো। সাম্প্রতিক জঙ্গি হামলার পর বাংলাদেশের ন্যায় নিরাপত্তা ব্যবস্থায় বিদেশিরা সন্তুষ্ট বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, যে কোনো বিদেশি সংস্থা বা ব্যবসায়ী নিরাপত্তা চাইলে বাংলাদেশ সরকার তা দিতে প্রস্তুত। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, কেবল গুলশান বনানী এলাকাতেই নয়, তারা চান সারা বাংলাদেশ বিদেশিদের চলাচলের জন্য নিরাপদ থাকবে। আমরা শুধু গুলশান, বনানী এবং বাড়িধারা এলাকার নিরাপত্তার বিষয় নিয়েই ভাবছি না, বরং সারা বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন। কারণ আমাদের ব্যবসায়ী এবং উন্নয়ন কর্মীরা সারা দেশেই কাজ করে, তাই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। জঙ্গি এবং সন্ত্রাস বৃদ্ধি করতে দিবে না, এটাকে প্রতিরোধ করার মতো দক্ষতা, ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। এটা ইট ইজ এ মেসেজ। এবং এইসব ব্যাপারেও তারা আমাদের পদক্ষেপের প্রশংসা করেছেন। ওনাদের নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়েছি যে কোনো সংস্থা যদি নিরাপত্তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চায়, আমরা তাদের ব্যাপারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের অনৈতিক দাবির কাছে জিম্মি হয়ে থাকেন অধিকাংশ কর্মকর্তা। আর প্রাতিষ্ঠানিক এই দুর্নীতি বন্ধ করা না গেলে সরকারি পরিষেবাগুলোতে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন সরকারি শীর্ষ কর্মকর্তারা। দুদকের এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তারা। নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের দুর্নীতি হয়ে থাকে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় আমি যে কথাটা বলেছিলাম যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের হস্তক্ষেপটাই সবচেয়ে বেশি থাকে। ইল্লিগেল, আনএথিক্যাল প্রেশার আসে এবং সেগুলো আমরা অনেক সময় বলারও সুযোগ হয় না আমাদের। যার রিক্রুটমেন্ট সেই করে, যার রিক্রুটমেন্ট সে করলে সেখানে একটা অপব্যবহারের সুযোগ থেকেই যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকৌশল প্রণয়ন নিয়ে মত বিনিময় সভায় সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে অভিযোগ করেছেন খোদ নিজ নিজ মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। আর এর সঙ্গে জড়িত থাকেন রাজনীতিবিদরা বলে অভিযোগ তাদের। রোববার সরকারি দপ্তরে দুর্নীতি দমনে দুদকের কর্মকৌশল নিয়ে মত বিনিময় সভায় নানা অভিযোগ আর পরামর্শ উঠে আসে। যিনি পরীক্ষা দিয়েছে সেই ছেলে ফোন করে বলছে যে তাদের নিজেদের ক্যান্ডিডেট তাদেরকে ফোল্ডারে করে আলাদা কম্পিউটার যেটা টাইপ করা হবে ওইটা অলরেডি আগে টাইপ করা আছে। কতগুলি কমিউনিটি আছে আমরা জানি যে তাদের ইনকাম লেভেলটা অনেক হাই, কিন্তু ইনকাম ট্যাক্সের খতিয়ানে তাদের জমাদানের অঙ্কটা খুবই ছোট। প্রয়োজনীয় ইকুইপমেন্টস গুলি নাই, তার জনবল নাই, মোটামুটি তাকে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়। আলোচনা সভায় দুদক চেয়ারম্যান বলেন, চাকরি আর বদলির ভয়ে সরকারি কর্মকর্তারা সমঝোতা করেন। সরকারি কর্মচারীরা যদি ঠিক থাকে কারোর পক্ষে দুর্নীতি করা সম্ভব না, এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি। ইট ইজ ইম্পসিবল। আমরা যে ভয় পাই
চাকরির ভয়, তারপরে বদলির ভয়, এ সকল ভয় থেকেই আসলে আমরা কম্প্রোমাইজ করি এবং আমরা দুর্নীতির এই কম্প্রোমাইজ করাটাই হচ্ছে দুর্নীতি। আলোচনায় সরকারি কর্মকর্তারা মামলার জট কমানো, দ্রুত শাস্তি ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মামলাগুলোতে পুনরায় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। আমরা আশা করব যে দুদক সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির 2 মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং ডেস্টিনি 2000 এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন 11 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 20 জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই 2 মামলায় শর্ত সাপেক্ষে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের জামিন মঞ্জুর করেন। প্রায় 3.5 কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে 2012 সালের 21 জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় 2টি মামলা দায়ের করে দুদক। সময় সংবাদে আরও থাকছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ গেট এলাকায় ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত। সারা দেশের সব কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে কাল সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সকালে ইউজিসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের বাড়ি ছাড়া নির্দেশনা বা বাসা ভাড়া না দেওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা দুঃখজনক। সোমবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে 1 ঘন্টার এক অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানিয়েছে। আমাদের কাছে খবর এসেছে যে কোনো বাড়ির মালিক বিশ্ববিদ্যালয় অথবা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হয় বাড়ি ভাড়া দিতে চান না, অথবা যারা বর্তমানে বাড়িতে থাকেন তাদের বাড়ি ছাড়ার নোটিশ দিচ্ছেন, যা মোটেও কাম্য নয়। রাজধানীতে বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে ব্যাচেলরদের। ঢাকায় ব্যাচেলরদের বাসা ভাড়া পেতে আগে থেকেই ভোগান্তি ছিল, এখন সেখানে নতুন করে যোগ হয়েছে জঙ্গি ইস্যু। এ কারণে বাড়তি টাকা গুনেও বাসা পাচ্ছেন না ব্যাচেলররা। বাড়ির মালিকেরা বলছেন, শঙ্কামুক্ত থাকতে বাধ্য হয়েই তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে আলাদা করে পুলিশের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছে ডিএমপি। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গড়ে তোলা হয় ছোট্ট এই হাউজিং সোসাইটি। উদ্দেশ্যটা বাণিজ্যিক, ব্যাচেলরদের কাছ থেকে ভাড়া পাওয়া যায় বেশি, কিন্তু বিধি বাম। কল্যাণপুরের জঙ্গি অভিযানের পর 7টি বাড়ির প্রায় 1,500 শিক্ষার্থীর সবাইকে একসাথে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। মানে মালিক কি বলছে যে এখান থেকে বের হয়ে যাওয়ার, যদিও কোনো কারণ বলা হয়নি। সেসব বিষয়ে কথা বলতে রাজি নন মালিকদের কেউ। মালিক যেটা বলছে আমাদেরকে বাসা না বলে বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। পুলিশ যে ফর্মটার কথা বলছে, এই ফর্ম পূরণ করার সাপেক্ষেও কোনো বাড়িওয়ালা কিন্তু ভাড়া দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে এটা তো বিশাল সমস্যা, এটা তো মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো একটা সমস্যা হয়ে গেল। আমি 3 বছর এখানে থাকার পরও ওনার মানে এই যে বিশ্বাসটা অর্জন করতে পারলাম না। নগর জুড়ে অসংখ্য বাড়ি ভাড়ার নোটিশ ঝুললেও থাকার জায়গা নেই ব্যাচেলরদের। আগে থেকেই রাজধানীতে ব্যাচেলরদের বাসা ভাড়া নিয়ে ভোগান্তি ছিল। সেখানে মরার ওপর খাড়ার ঘা হয়েছে কল্যাণপুর, শোলাকিয়া আর গুলশানের ঘটনা। কল্যাণপুরে যে ঘটনাটা ঘটলো, তারপরে ওনারা আমাকে ফোন করে টাকা নিয়ে আসছে যে আমরা ব্যাচেলর ভাড়া দিব না, টাকা অ্যাডভান্স রিটার্ন দিয়ে। 18 বছরের নিচে হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে অধিকাংশই আমরা আইডি কার্ড পাই নাই। আইডি কার্ড না পাওয়ার কারণে অধিকাংশ মালিকই আমাদের বাসা ভাড়া দিতে পারছে না। কয়েকটি ঘটনায় দেখা গেছে জঙ্গিরা মেস ভাড়া করেই থাকে। গুলশান ও কল্যাণপুরের ঘটনায় ভাড়াটিয়া সম্পর্কে পুলিশকে তথ্য না দেওয়ায় বাড়ির মালিককে আটক করা হয়েছে। সেসব কারণে বাড়ির মালিকেরা ব্যাচেলরদের নিয়ে শঙ্কায় আছেন। অবশ্যই রিস্কি মনে করি, কারণ ওরা গার্জিয়ান ছাড়া থাকে, স্বাধীন। দেখে শুনে ঘর ভাড়া দেওয়া এবং ব্যাচেলর না দিয়ে ফ্যামিলি ভাড়া দেওয়াই উচিত সবার। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়াটিয়া যেই হোক তথ্য দিতে হবে পুলিশকে। বাসার মালিক তিনি কার কাছে ভাড়া দিবেন বা না দিবেন সেটা তার বিবেচ্য বিষয়, কিন্তু আমাদের দরকার ওই বাসায় কে আছেন তার ঠিকানা বা পূর্ণাঙ্গ বৃত্তান্তটা আমাদের দরকার, আর কিছু না। তবে সব তথ্য দিয়েও মালিকের মন গলাতে পারছেন না ব্যাচেলররা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বেড়ে গেছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। চাঁদা না দিলে মোবাইল ফোনে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। চাঁদাবাজদের এ ধরনের তৎপরতার প্রধান লক্ষ্য ব্যবসায়ীরা। টিএমপি বলছে, অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের শনাক্ত করতে সচেষ্ট তারা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে দিন দিন অপরাধ বাড়বে। ফখরুল শাহিনের রিপোর্ট। চাঁদা চেয়ে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি আসায় সম্প্রতি রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই ব্যবসায়ী। তাদের অভিযোগ, অপরিচিত নাম্বার থেকে ঈদ বোনাস হিসেবে 30 লক্ষ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে সপরিবারে তাদের দুজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন তারা। বিভিন্ন সময়ে চাঁদা চাওয়া হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছেও। তবে ব্যবসা বন্ধের ভয়ে অনেকে এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। বেশি একটা না ভাই, বুঝছেন, এই 50-60 টাকা করে এরকম চাঁদা দিতে হয়, প্রত্যেক দিন দিতে হয়। কেউ 50 টাকা না, কেউ 100 টাকা না, এটাই। বিশেষ করে আমার কাছে জানা নাই, আমি এখানে অনেকদিন ধরে আছি, কিন্তু চাঁদার ব্যাপারে আমরা আমাদের কাছে আসলে আমরা জানি না। ডিএমপি বলছে, চাঁদাবাজদের ধরতে নানা ব্যবস্থা নিয়েছেন তারা। যে কোনো একজন সন্ত্রাসীর নাম ব্যবহার করে তারা একটা প্রতারক গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় ফোন দেয়, ফোন দিয়ে বিভিন্ন অঙ্কের, মোটা অঙ্কের চাঁদা দাবি করে, এমনভাবে কথা বলে যাতে ওই যিনি ভিকটিম থাকেন তার হয়তো মনে একটা ভীতির সঞ্চার হয়। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলেই এসব অপরাধ কমানো সম্ভব। আমাদের এখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা কিছু নেওয়া হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিছু হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমাদের যে সেবাগুলো পাওয়ার কথা সাধারণ নাগরিক, সেই সেবাগুলো নিশ্চিত করার জন্য তাদের যেভাবে ঢেলে সাজানো দরকার, সেটা না ঢেলে সাজালে আপনি কিন্তু এই অবস্থা চলতেই থাকবে। গত 2 মাসে রাজধানীতে 100 এর বেশি ব্যক্তি হুমকি পেয়ে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানায় ডিএমপি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার 1 বছরের মধ্যেই বদলে গেছে 111টি বিলুপ্ত ছিটমহলের সার্বিক চিত্র। গত বছর 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিলুপ্ত হওয়ার পর 68 বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পায় সেখানকার অধিবাসীরা। এরপর মাত্র 1 বছরে বদলে গেছে অবহেলিত এই জনপদের চালচিত্র। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিনিময় সম্পন্ন হওয়ার পর 17,160.63 একর আয়তনের ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলায় অন্তর্ভুক্ত হয়। বিলুপ্ত এই ছিটমহলগুলো 37,535 জন অধিবাসী পায় বাংলাদেশী নাগরিকত্ব। এর মধ্যে সবচেয়ে বড় ছিটমহল ছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া। এখানে নাগরিকত্ব পেয়েছেন 6,529 জন। দীর্ঘ 68 বছর ধরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত এই ছিটমহলের অধিবাসীরা। মাত্র 1 বছরের মধ্যে বিদ্যুৎ সুবিধা, সড়ক নির্মাণ ও স্কুল স্থাপন সহ নানান উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুযোগ পেয়ে দারুণ খুশি তারা। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছি, আমরা অন্ধকার থেকে এখন আলোর দিকে আসছি। রাস্তাঘাট পাকা শুরু হয়েছে, কালপাট হয়েছে, এখন যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে। আমাদের এখানে এখন স্কুল হয়েছে, আমরা এখন এই স্কুলে লেখাপড়া করতেছি। বিজেপি কার্ড আমাদের হয়েছে, বয়স্ক ভাতা হয়েছে, বিধবা ভাতা হয়েছে, আমরা সব সুযোগ সুবিধা সরকার মাধ্যমে পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 15 অক্টোবর দাসিয়ারছড়া সফরে এসে তৎকালীন ছিটমহলবাসীদের উন্নয়নে প্রতিশ্রুতি দেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজগুলো একে একে বাস্তবায়িত হয় কৃতজ্ঞ সদ্য বিলুপ্ত বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এই শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ছিটমহলের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত ভালোভাবে চলায় আমরা ছিটমহলবাসী অত্যন্ত আনন্দিত। বিলুপ্ত ছিটমহলগুলোতে দ্রুত গতিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। ইতিমধ্যে সরকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছে। 3টি কমিউনিটি সেন্টার স্থাপন করা হয়েছে। যুবতীদের প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পেয়েছে। দাসিয়ারছড়ায় 51 কিলোমিটার সরবরাহ লাইনের আওতায় 1951 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান, 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি উদ্যোগে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 3টি অস্থায়ী ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভারতে পালিয়ে থাকা জঙ্গি এবং অপরাধীদের তালিকা নয়াদিল্লির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারত সফর নিয়ে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এ সময় তিনি বলেন, জঙ্গি নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার পাশাপাশি শিগগিরই এসব অপরাধীদের ফিরিয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ভারত।
জঙ্গি বলেন, অপরাধী বলেন, কিংবা আমাদের ওয়ান্টেড আসামিরা যারা পালিয়ে গিয়েছে তাদেরকে ফেরত আনার জন্য যাদের নাম আমরা দিয়েছি তারা এগুলোর ব্যবস্থা করবে এবং খুব শীঘ্রই আমাদেরকে হস্তান্তর করবে। যে কেউ অপরাধী আমাদের দেশে হোক কিংবা সেই দেশে হোক, তার নামে যদি ওয়ারেন্ট ইস্যু হয় মানে কোনো কোর্টের মাধ্যমে, তাহলে তাকে আমরাও যেমন ফেরত দিয়ে দিব, তারাও ঠিক তেমনিভাবে ফেরত দেবে। বাচ্চু রাজাকার ইন্ডিয়ায় থাকলে অবশ্যই তাকে নিয়ে আসা হবে। তার যে কোথায় অবস্থানটা এখনো আমরা নির্ণয় করতে পারিনি। নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে টেকনাফে আটক সৌদি নাগরিক সহ 3 জনের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত বৃক্ষরোপণ ও মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি কথা জানান। এ সময় জঙ্গি দমনে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারত যৌথভাবে নজরদারি বাড়িয়েছে বলে জানান তিনি। আমাদের স্থানীয় যে অধিনায়ক আছে তাকে রংলি কোট করে একটা কথা বলেছে, যেটা যে ওইখানে যখন মিটিং করতেছিল তখন তাদেরকে অ্যারেস্ট করে এবং সেখানে স্থানীয় এমপি মহোদয় উপস্থিত ছিলেন। এটা আসলে সঠিক না। এইটা যেই পত্রিকা দিয়েছে এটা হলো ভুল তথ্যটা। উনি ওইখানে ছিলেনও না, ওনার সম্পৃক্ততা সেটা অপ্রাসঙ্গিক। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের ওই অধিনায়ক এই ধরনের কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিককালে বেশ কিছু গান পাউডার, তারপরে ধরেন হলো অস্ত্র, অন্যান্য জিনিস এগুলো হলো বাংলাদেশে এসেছে। আমি ওই সমস্ত ইনফরমেশনগুলো ডিজি বিএসএফ এর সাথে শেয়ার করেছি এবং বলেছি ওদিকে আপনাদের শুধু হলো সীমান্তে নজরদারি বৃদ্ধি না, পাশাপাশি আপনাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেন যে এগুলো ভারত থেকে আসছে। সিপিএল এর খবর, আজ রাতে আবারও মুখোমুখি হতে যাচ্ছে সাকিবের জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া জোকস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সেন্ট্রাল ব্রড রিজনাল পার্কে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে দুদলের প্রথম দেখায় সেন্ট লুসিয়ার কাছে 63 রানে হেরেছিল জ্যামাইকা। 9 ম্যাচে 6 জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে। ব্যাটে বলে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল জ্যামাইকা। তবে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তারকা খেলোয়াড়দের অফ ফর্ম। অন্যদিকে 1 ম্যাচ হারের পর অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে আবারও জয়ের ধারায় ফিরেছে সেন্ট লুসিয়া। আর এই ম্যাচ জিতলেই জ্যামাইকাকে সরিয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে আসবে তারা। অন্যদিকে নিজেদের শীর্ষস্থান ফিরে পেতে জয়ের কোনো বিকল্প নেই জ্যামাইকার সামনে। তাসকিনের বোলিং অ্যাকশন সন্তোষজনক পর্যায়ে, তবে তার ত্রুটিগুলো পুরোপুরি শুধরেছে কিনা চূড়ান্ত পর্যবেক্ষণের পরে তা নিশ্চিত হওয়া যাবে। তাসকিনের বোলিং অ্যাকশনের রিভিউ শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির রিভিউ কমিটির সদস্য ওমর খালেদ রুমি। এদিকে পুনর্বাসন প্রক্রিয়া এবং বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তাসকিন নিজেও। 4টি ক্যামেরা বিভিন্ন কোণে বসিয়ে তাসকিনের বোলিংয়ের চিত্র ধারণ করা হয়। এ সময় 4 ওভার বল করেন এই স্পিড স্টার। পরবর্তীতে সেগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। তবে চূড়ান্ত পরীক্ষার আগে আরও একবার তাসকিনের বোলিংয়ের চিত্র ধারণ করা হবে। সেখানে কোনো ত্রুটি খুঁজে না পেলেই এই ফাস্ট বোলারকে বায়োমেকানিক্যাল পরীক্ষার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠাবে বিসিবি। তারা যতটা রিভিউ করছে বা এখন করতেছে, ওভারঅল তাদের মতামত এবং আমার অনুযায়ী আমি খুশি আছি। আর অনেক ভালো এখন অবস্থা। টেস্টিং এর আগে আমরা একটা দেখে নিচ্ছি জ্বর কি অবস্থা, কতটুকু কি যে সমস্ত রিঅ্যাপ করা হয়েছে ওগুলো কতটুকু কি অবস্থায় আছে। এইভাবে তো বলা যায় না, তবে খালি চোখে বেটার মনে হচ্ছে। আমরা এখানে 2D সিস্টেমে করতেছি, বেসিক্যালি ওরা 3D সিস্টেমে টেস্ট করে, সুতরাং ওদের সাথে আমাদের কিছু ডিফার থাকবে। একদম 100% আমরা করতে পারবো না। সুতরাং আমরা একটা জাজ করতে পারবো যে কতটুকু ইমপ্রুভ করছে এবং যেই সমস্ত জিনিস নিয়ে কাজ করা হয়েছে ওই সমস্ত কাজগুলো কতটুকু আয়ত্ত করতে পারছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের বিজ্ঞান ভিত্তিক যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুপুরে রাজধানীতে বিদ্যুতের প্রিপেড মিটার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় সংশ্লিষ্টরা জানান, এ পর্যন্ত সারা দেশে 1,05,000-এর বেশি প্রিপেড মিটার স্থাপন করা হয়েছে। রামপাল নিয়ে আমরা বহুবার চেষ্টা করেছি, যারা অ্যাক্টিভিস্ট, বিশেষ করে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, তাদেরকে নিয়ে আমরা এই বিদ্যুৎ ভবনে আমরা বসেছি তাদের সাথে। আমরা আশা করছি একটা সায়েন্টিফিক রিজন তারা দেখা যে রামপাল প্রজেক্টটা হলে পরে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু এখনো সেটার অপেক্ষায় আছি যে এই ধরনের বিদ্যুৎ প্ল্যান হলে কিন্তু এখনকার সময় যে টেকনোলজি ওরকম কিন্তু হার্মফুল হয় না, কিন্তু জায়গাটা দেখতে হবে যে
যে সকল কারণে হার্মফুল হয় সেগুলো প্রিকশনগুলো আমরা নিয়েছি কিনা। চট্টগ্রামে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে আনতে গিয়ে ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুপুর 3টার দিকে চট্টগ্রাম কলেজ গেট এলাকায় এই সংঘর্ষ হয়। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 4 জন আহত হন। পুলিশ জানায় দুপুরে নগরের প্রেস ক্লাবের সামনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শেষে চট্টগ্রাম কলেজের সামনে আসা ছাত্রলীগ নেতা রনি ও টিনু গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পুলিশ সদস্যদের উপর হামলা চালায় ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকেই আটক করেনি পুলিশ। মুখোমুখি একটা গ্রুপ চিটাগাং কলেজের ভিতরে অবস্থান করে, একটা গ্রুপ বাইরে, এবং তারা এই রাস্তায় ব্যারিকেড দেওয়া শুরু করে। আমরা তাদেরকে খুব শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে বলি যে আপনারা রাস্তাটা ব্যারিকেড সরাই দেন এবং আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তারা সেটা না করে তারা পুলিশের উপর ইটপাটকেল মারা শুরু করে আমাদের উপর। তখন আমরা পুলিশ তাদেরকে আমরা ধাওয়া দিই, আমাদের কয়েক রাউন্ড গ্যাস ফায়ার করতে হয় এবং আমরা এখন মোটামুটি এলাকাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। চুয়াডাঙ্গায় বাউল আশ্রমে হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের 7 থেকে 8 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দামুড়হুদা থানায় হামলার শিকার বাউল জুলমত শাহ বাদী হয়ে এই মামলা করেন। গত শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর এলাকায় বাউল আশ্রমে হামলা চালায় 8 থেকে 9 জন দুর্বৃত্ত। তারা বাউল জুলমত শাহ ও তার স্ত্রী সহ 3 জনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে তারা পেট্রোল ঢেলে আশ্রমের 2টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মতপার্থক্য আছে অনেকের সাথে, তো সেগুলোকে কেন্দ্র করে হয়েছে নাকি অন্য কোনো বিষয়ের সাথে জড়িত আছে, আমরা পুরো বিষয়টাই খতিয়ে দেখছি। মামলা হয়েছে, তদন্ত করতেছি, সেই অনুযায়ী আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা নেব। সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের 14 নেতাকর্মী সহ 52 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গত রাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার 8টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সদর থেকে জামায়াত শিবিরের 4 জন সহ 32 জন, তালা থেকে 3 জন, কলারোয়া থেকে 12 জন, পাটকেলঘাটা থেকে 4 জন, আশাশুনি থেকে 3 জন, দেবহাটা থেকে 1 জন, কালীগঞ্জ থেকে 5 জন এবং শ্যামনগর থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শর্ত ভঙ্গ করে বিক্রি করে দেয়া হচ্ছে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি। এছাড়া মিথ্যা ঘোষণায় গাড়ি আমদানি করেও শুল্ক ফাঁকি দিচ্ছেন অনেকেই। এই ফাঁকি রোধে সম্প্রতি শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে 29টি গাড়ি জব্দ করা হয়। তবে কয়েকবার হাতবদল হওয়ায় মূল আমদানিকারক শনাক্তে বিপাকে পড়েছে সংস্থাটি। টিএবির মতে এই প্রবণতা বন্ধ করতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। হাজেরা শিউলির রিপোর্ট। সংসদ সদস্য ছাড়াও বিদেশি নাগরিক, কূটনীতিক ও বিনিয়োগকারী এমন বিশেষ ক্যাটাগরির মানুষ কিছু শর্তে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুবিধা পান। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে গাড়ি তার নিজ দেশে ফেরত পাঠানোর নিয়ম। আর কূটনীতিক ও এমপিরা শুল্কমুক্ত সুবিধার গাড়ি বিক্রি করতে চাইলে বিভিন্ন শর্ত পূরণ করে করতে হয়। কিন্তু শুল্ক ফাঁকি দিয়ে অনেকে গোপনে এ ধরনের গাড়ি বিক্রি করে দেয় সম্প্রতি টানা অভিযানের নামে শুল্ক গোয়েন্দা। অভিযানে জব্দ হওয়া বেশ কিছু গাড়ির বর্তমান মালিক শনাক্ত হলেও আইনি ঝামেলা এড়াতে অনেকে বিভিন্ন স্থানে গাড়ি রেখে যান। তবে শুল্ক গোয়েন্দার শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমান মালিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল আমদানিকারককে চিহ্নিত করা হবে। প্রত্যেকের পজিশন থেকে যেগুলো উদ্ধার হয়েছে তাদেরকে আমরা কিন্তু সমন জারি করছি। আইন অনুযায়ী আমরা সময় দিয়েছি। তিনি কার আশ্রয় অথবা কার কাছ থেকে এই গাড়িগুলো ছাড় করিয়েছেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করব। তবে টিআইবির এই কর্মকর্তার মতে শুধু গাড়ি জব্দ করলেই হবে না, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। এখানে কিন্তু একাধিক পক্ষ জড়িত। এক তো পক্ষ সুবিধাটা নিচ্ছেন, আর একটা পক্ষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সুবিধা আবার করে দিচ্ছেন। ব্যক্তির পরিচয় ঊর্ধ্বে থেকে সকলকেই একই মাপকাঠিতে বিবেচনায় নিয়ে বিচারে আনতে পারলে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলেই এটা বন্ধ হবে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, কাস্টমস আদালতে শুনানির পর এসব গাড়ির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে সিভিল প্রসিডিং হতে পারে, আবার ক্রিমিনাল প্রসিডিং হতে পারে। সিভিল প্রসিডিং এর মধ্যে রয়েছে শুল্ক আদায়, জরিমানা
আরোপ করা, ক্রিমিনাল কোনো ইন্টেন্ট নিয়ে এগুলো ইম্পোর্ট করেছেন অথবা ব্যবহার করেছেন, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংও গ্রহ করা যেতে পারে। 2009 থেকে 2012 সাল পর্যন্ত পর্যটন সুবিধায় দেশে 3 শতাধিক গাড়ি আসলেও 1.5 শতাধিক গাড়ি ফেরত যায়নি। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। আবারও বন্যার খবর। বন্যার কারণে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গোচারণ ভূমি তলিয়ে থাকায় ঘাস পাচ্ছেন না খামারেরা। এ কারণে শুকনো খাবারের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে দুধ উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মধ্যে পড়েছেন খামার মালিকরা। গোখাদ্যের সংকট মোকাবিলায় খামারিদের সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি মিল্কভিটা কর্তৃপক্ষের। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশুগুলো সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হলেও চলতি বছর বন্যার পানি বাড়ায় গবাদি পশুগুলোকে খামারে রাখা হয়েছে জুন মাস থেকেই। এই দীর্ঘ সময় সবুজ ঘাস পানিতে তলিয়ে থাকায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে গোখাদ্যের দাম। খামারিদের অভিযোগ, শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোতে কমে গেছে দুধের উৎপাদন, আর অতিরিক্ত খরচ হওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। ভুসি ফিড এগুলো প্রতিটা বস্তায় আপনার কমপক্ষে 100 টাকা করে বেশি। গরু ছাড়া দিন পারতেছে না, ঘাস খানে খাওয়া পারতেছে না, গরুর হাতে দুধ কম হইতেছে। কাঁচা ঘাস এর থেকে দুধ একটু বাড়তি হইতো, আর এখন মনে করেন যে খালি খ্যারের পুর আর খোলের দাম তো জানেনি কিরকম, বিশাল বিশাল মনে আমার লস যেতেছে। এখন সরকার আমার দিয়ে দেখে দুধের দামটা বাড়া দিলে তাহলে আমরা কিছু বাঁচি। তবে বন্যায় গোখাদ্যের সংকট মোকাবেলায় মিল্কভিটার পক্ষ থেকে খামারিদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন মিল্কভিটার এই কর্মকর্তা। রোগ বালাই যেটা হচ্ছে এখানে আমাদের ডাক্তাররা রীতিমতো যাচ্ছে এবং আমরা ওষুধটা ফ্রি দিচ্ছি। বর্ষাকালের সময় যে আমরা জাম্বু ঘাস, সেই ঘাসের বীজও আমরা দিয়ে দিচ্ছি। অন্যদিকে কাঁচা ঘাস না খাওয়ালে গরুর দুধ উৎপাদন কমে যাবে। তবে গবাদি পশুর পানিবাহিত রোগ প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। সার্বক্ষণিক এই বন্যা পরিস্থিতি মনিটরিং করার জন্য এবং যে কোনো সময় যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত ওষুধ, টিকা, বীজ আমাদের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে। বন্যার কারণে শাহজাদপুর উপজেলায় প্রায় 50,000 গবাদি পশু নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন প্রায় 5 শতাধিক খামারি। বন্যায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে দুগ্ধভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি এলাকা, যে কারণে প্রায় 50,000 গবাদি পশু নিয়ে বিপাকের মধ্যে রয়েছে প্রায় 5 শতাধিক খামারি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, নির্বাচিত হলে বৈষম্যমূলক আন্তর্জাতিক চুক্তি বাতিল করার প্রতিশ্রুতি হিলারির। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বর্ণবাদ বৈধতা পাবে, মন্তব্য মিট রমনির। অতিবৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে উপকূলীয় অঞ্চল পটুয়াখালী জেলার অধিকাংশ আমন বীজতলা সহ বিভিন্ন ফসল। এতে দিশেহারা প্রান্তিক কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, বেড়িবাঁধগুলোর টেকসই উন্নয়ন ও বর্ষা মৌসুমে বিকল্প চাষ পদ্ধতি অনুসরণ করলে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। সুজন নামে ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সিডর, আইলা, মহসেন ও রোয়ানুর মতো ভয়াবহ দুর্যোগ বারবার ভেঙে দিয়েছে উপকূলীয় অঞ্চলের কৃষকদের মেরুদণ্ড। এর সাথে রয়েছে প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হবার ঘটনা। এবারও অতিবৃষ্টি আর বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে প্রায় 700 হেক্টর জমির ফসল। পাশাপাশি আমনের বীজতলা সহ বিভিন্ন ফসল এবং শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় আশায় বুক বেঁধে দ্বিতীয়বারের মতো আমনের বীজতলা তৈরি করছেন অধিকাংশ কৃষক। টানা বৃষ্টি এবং জোয়ারের কারণে আমরা একবার বীজ ফেলাইছি। জোয়ারের পানি এবং বৃষ্টি পানিতে বাসায় নিয়ে গেছে। ধান পান যা ফেলাইছি সবকিছু ভাইসে গেছে। এখন আমাদের কোনো ধান পান নাই, না কেন পর্যন্ত আমরা ফেলাইতে পারবো না। সরকার কোনো সাহায্য সহযোগিতা না করে আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, ইতোমধ্যে 5টি উপজেলায় 250 কেজি বীজ ধান বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে আমি গ্লোবাল প্রোগ্রাম থেকে 250 কেজি বীজ ধান 52 জাতের বীজ পেয়েছি, যেগুলো কৃষকদের মাঝে ইতোমধ্যে 5টি উপজেলায় বিতরণ করা হয়েছে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে আমনের বীজতলা রক্ষা করতে বেড়িবাঁধগুলোর টেকসই ও বর্ষা মৌসুমে বিকল্প চাষ পদ্ধতি অনুসরণ করলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যদি এটা দীর্ঘমেয়াদীভাবে আমন সারাকে রক্ষা করতে হয় এই পরিস্থিতি থেকে, তাহলে বেড়িবাঁধগুলো পুনরায় নির্মাণ করার দরকার।
এই বিষয়ে সরকার পদক্ষেপ নিতে পারে। জেলায় 16,000 হেক্টর জমিতে বীজতলা করা হয়, কিন্তু অতিবৃষ্টির কারণে 700 হেক্টর জমিতে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মজুরি বৃদ্ধি ও বৈষম্যমূলক সব আন্তর্জাতিক চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন। শনিবার পেনসিলভেনিয়ায় জনসটাউনে শ্রমজীবী মানুষের মাঝে প্রচারণা চালান তিনি। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও গোঁড়ামি বৈধতা পাবে বলে মন্তব্য করেছেন তার নিজের দল রিপাবলিকান পার্টির নেতা মিট রমনি। ডেমোক্র্যাট দলের সম্মেলনের পর জনসমর্থনে ট্রাম্পের চেয়ে হিলারি 6 পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে নতুন জরিপ প্রকাশ করেছে রয়টার্স। সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রাধান্য রয়েছে এমন রাজ্যগুলো দিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণার পর শনিবার পেনসিলভেনিয়ার জোনসটাউনে সমাবেশ করেন হিলারি। তুলনামূলক অনুন্নত ও শ্রমজীবী অধ্যুষিত এলাকায় প্রচারণায় গিয়ে যুক্তরাষ্ট্রকে শ্রমিক বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডেমোক্রেট দলের টিকিটধারী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। ভোটের ক্ষেত্রে নিয়ামক, শ্রমজীবী এই মানুষদের জীবনমান উন্নয়নে মজুরি বৃদ্ধি করবেন বলে ঘোষণা দেন হিলারি। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য বৈষম্যমূলক এমন সব চুক্তি বাতিল করব আমরা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে সমৃদ্ধ করতে আপনাদের সমর্থন প্রয়োজন। আমাদের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী, তাদের সুযোগ করে দিলেই শিল্প খাতে আরো সাফল্য পাওয়া সম্ভব। এদিকে হিলারি ক্লিন্টন যুদ্ধাপরাধী ও অর্থ জালিয়াতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক ও সাংবাদিক স্টিফেন ল্যান্ডম্যান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ উস্কে দিতে ভূমিকা রেখেছেন বলে শনিবার প্রেস টিভির সঙ্গে সাক্ষাৎকারে জানান ল্যান্ডম্যান। অন্যদিকে ট্রাম্পকে ব্যবসায়ী উল্লেখ করে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলার সময় হয়নি বলে মন্তব্য করেন তিনি। হিলারির বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকার পরও এফবিআই তাকে ছাড় দিয়েছে। ক্লিংটন ফাউন্ডেশন নামে তিনি অর্থের পাহাড় গড়ে তুলেছেন। কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 90-এর দশকে ক্লিংটন পরিবারের বিভিন্ন অপরাধ দেখেছি আমরা, আবারও তা দেখতে চাই না। ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও গোঁড়ামি বৈধতা পাবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। ট্রাম্পের নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা উজ্জ্বল বলেও অভিমত ম্যাসাচুসেটসের সাবেক গভর্নরের। এর আগে ট্রাম্পের প্রার্থিতার বিরোধিতা করলেও মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এদিকে গত কয়েক সপ্তাহ জনমত জরিপে ট্রাম্প এগিয়ে থাকলেও ডেমোক্রেটদের জাতীয় সম্মেলন শেষে 6 পয়েন্ট এগিয়ে গেছেন হিলারি। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। 25 থেকে 29 জুলাই পর্যন্ত চলা এই জরিপে অংশ নেয়া 41% মানুষ হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে 35% সমর্থন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্দিতে একটি ভবন ধসে 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এ পর্যন্ত 12 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও আটকা পড়ে আছেন অন্তত 15 জন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যম জানায়, রোববার সকালে ভিওয়ান্দি এলাকার 3তলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটে তার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফ, ট্রেনার ও পরিপূর্ণ অনুশীলন সুবিধা দেওয়ার জন্য পৃষ্ঠপোষকদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার সাথে ছিলেন তমা গ্রুপ ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধিরা। আগস্ট মাসের 8 তারিখ পুরো বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। অলিম্পিক শুরুর আগে প্রস্তুতিটা ভালোই সারল ব্রাজিল অলিম্পিক ফুটবল দল। অধিনায়ক নেইমার সহ তরুণ ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে জাপান অলিম্পিক দলকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। ব্রাজিলের গোইয়ানিয়ার স্তাদিও সেরা ডোরাডাতে মুখোমুখি হয় দুদল। কোপা আমেরিকায় অংশ না নেয়া নেইমার এই ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে জাপানের ডিফেন্সকে ব্যস্ত রাখে স্বাগতিকরা, কিন্তু জাপানের গোলরক্ষকের দৃঢ়তা ও ভাগ্য সহায় না হওয়ায় হতাশ হতে হয় ব্রাজিলকে। নেইমার, গ্যাব্রিয়েলদের বেশ কিছু শট ফিরে আসে পোস্টে লেগে, তবে সেলেসাওরা কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যাচের 33 মিনিটে। দারুণ গোল করে লিড আনেন গ্যাবিগোল খ্যাত তরুণ সান্তোস স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোজা। বিরতিতে যাবার আগে নিজেদের লিড দ্বিগুণ করে ব্রাজিল অলিম্পিক দল।
নেইমারের সহায়তায় 41 মিনিটে কর্নার থেকে গোল করেন মার্কুইনহো। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় 2-0 ব্যবধানে জয়ে অলিম্পিকের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় ব্রাজিল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। চেলসির বিপক্ষে 3-2 ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জোড়া গোল করেছেন মার্সেলো। অন্য ম্যাচে স্কটিশ ক্লাব সেল্টিকে 3 গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে বেল, বেনজেমা, রামোসদের ছাড়াই চেলসির বিপক্ষে খেলতে নামে রিয়াল। ম্যাচের 19 ও 26 মিনিটে ডিফেন্ডার মার্সেলোর 2 গোলে 2-0 এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। 37 মিনিটে ব্যবধান 3-0 করেন যুবদল থেকে উঠে আসা 22 বছর বয়সী ফরওয়ার্ড মারিয়ানো ডিয়াজ। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করে মাদ্রিদ রক্ষণকে ব্যস্ত 3-2 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে অ্যান্তোনিও কোতোর শিষ্যরা। অন্য ম্যাচে কোপা আমেরিকার পর First of all, I think Celtic think it's coming to Suarez still in place against the club. It's hit the ground. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরাঞ্চলের নদ নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। 3-4 দিনের মধ্যেই পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমপিদের সভাপতির পদ বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সভাপতি হবে নির্বাচনের মাধ্যমে। 60 দিনের মধ্যে আইন সংশোধনের নির্দেশ। রাজনৈতিক ব্যক্তিদের অনৈতিক দাবির কাছে জিম্মি সরকারি কর্মকর্তারা। এই কারণেই বাড়ছে দুর্নীতি, অভিযোগ সংশ্লিষ্টদের। দমনে সহায়তা চাইলেও দুদক। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত করতে মোবাইল অ্যাপস নিয়ে এলো পুলিশ। নাম পরিচয় প্রকাশ না করেই যে কেউ তথ্য দিতে পারবেন। এবং জঙ্গি ইস্যুতে রাজধানীতে বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে ব্যাচেলরদের। বিপাকে অনেক শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। ভাড়া দিতে বিধিনিষেধ নেই বলছে ডিএমপি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।